আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় বরাবরের মতো রাজনীতি নিয়ে আমরা আজকেও আলোচনা করব। আমরা আজকের আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি শোডাউনের রাজনীতি। তবে এর বাইরে অন্যান্য বিষয়গুলো আলোচনায় আসবে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে। এছাড়া শ্রমিকদের পক্ষে বা দাবিতে যে আন্দোলন আজকে রাজপথে হতে গিয়ে পুলিশের সাথে হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, গ্রেফতারও হয়েছে, সে বিষয়ে একটু আলোচনা করতে চাই এবং প্রধান উপদেষ্টার ভারত সফর নিয়েও একটু আলোকপাত করতে চাই। আলোচনার জন্য 3 জন বিশিষ্ট অতিথি আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। তার সাথে আমরা একটু প্রধান উপদেষ্টার চীন সফর সেটি নিয়ে আমরা আলোচনা করব। যে 3 জন বিশিষ্ট অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। জনাব আলতাফ পারভেজ, গবেষক ও লেখক, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব তাসনুভা জাবিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেটি আমরা শিরোনাম নির্ধারণ করেছি শোডাউনের রাজনীতি, একটু সেটি দিয়ে আসতে চাই। জনাব তাসনুভা জাবিন, একটু আপনার কাছে জানতে চাই, আজকে নিশ্চয়ই এই বিষয় গতকাল থেকে আসলে আলোচনায়, আজকে আরেকটু আলোচনা এসছে আপনাদের আরেকজন নেতা ডক্টর তাসনিম জারা, তিনি যখন মন্তব্যটি করলেন এবং এর প্রেক্ষিতে উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি আবার উত্তর দিয়েছেন। তার একটু উত্তরের একটু জায়গা থেকে আমি একটু আপনাকে বলে সেখান থেকে আসতে চাই। তিনি বলেছেন আমরা নতুন বন্দোবস্ত চাই, কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা 6 মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট 95% প্রার্থী জামানত হারানোর সম্ভাবনা থাকবে। এটি আসলে কিসের বার্তা দেয়? যে তার মানে আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন সেটি আপনারা এখনই ইমপ্লিমেন্ট করবেন না, এরকম কিনা বিষয়টি? সেটি যদি হয় তাহলে নতুন বার্তা কি? আসলে মানুষ কেন বিশ্বাস করবে যে এখন আপনারা 10% ইমপ্লিমেন্ট করবেন, 10 বছর পরে আপনারা 100% করবেন? সেটি কেন বিশ্বাস করবে? এতদিন থেকে তো আপনারা সরে গেলেন। তাহলে ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং যারা দেখছেন, শুভেচ্ছা। এবং আজকে 25শে মার্চ আমাদের জাতির ইতিহাসে একটা ভয়াল কালো রাত্রি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা যে বিষয়টা নিয়েছেন আজকে শোডাউনের রাজনীতি, তো মানে এই বিষয়টা যদিও এটা নিয়ে আমাকে কথা বলতে হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু খুব খুশি যে আমি এটা নিয়ে কথা বলবো। কারণ আসার আগে থেকেই আমি জানতাম এবং যে এটা নিয়ে আমরা নিয়মিতই আমাদের 25-26 দিন হলো দল আসছে, আমরা নিয়মিতভাবে এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে আপনি যে প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনার সাথে একটু কথা হচ্ছিল যে 11-12 বছর ধরে আপনি আছেন। আমি জানি না আপনার সঞ্চালনা জীবনে কতগুলা রাজনৈতিক দলকে এরকম সরাসরি প্রশ্নের রাডারে আমরা ফেলতে পেরেছি বিগত দশকগুলাতে, যে সরাসরি। তো আমার হ্যাঁ, মাঝে মাঝে, কিন্তু এখন হচ্ছে আমরা, এবং এটাকে আমরা স্বাগত জানাই এবং আমাদের অর্থের উৎস জানা, যে মানুষের সেইটা কমেন্টের, ফেসবুকের কমেন্টের বক্স থেকে যে টকশো টেবিল পর্যন্ত যে ঝড় তুলছে নতুন পার্টির অর্থের উৎস কি, এটা আসলে আমার কাছে মনে হয় আমরাই এনেছি, বা নতুন ছাত্র জনতারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক ময়দানে এটা একদম ফ্রন্ট লাইনের টপিক। প্রত্যেকে আমাদেরকে জিজ্ঞেস করছে, শুধু এখানে না, সোশ্যাল গ্যাদারিংয়েও আমাদেরকে জিজ্ঞেস করছে। সো আমার কাছে মনে হয় যে এইটা দিয়ে অলরেডি আমরা শুরু করেছি। এখন শোডাউনের ব্যাপারটাতে আসি। আমরা সরে যাইনি, কারণ সরে যাওয়ার সময় হয় না। 25 দিনে কিভাবে সরে যাব? 25 দিনে আমরা ঘর গুছাচ্ছি, বা আমরা শুরু হওয়ার পরেই রোজা শুরু হয়েছে, সরে যাওয়ার প্রশ্ন আসে না। এবং এই শোডাউনের রাজনীতি বা বিগত দশকগুলোতে পুরনো রাজনৈতিক যে সংস্কৃতি ছিল, যে একটা প্রভাব ক্ষমতা দেখানোর যে একটা ব্যাপার ছিল এবং রাজনীতিবিদদেরকে যে মানুষ পূজা করতো লিটারেলি, এগুলো আমাদের কখনো আমাদের কালচার বা আমাদের স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এখানে আসিনি। এবং পার্টি এখন কিন্তু আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র ব্যানার বা কোনো বিপ্লবী না, এখন কিন্তু জাতীয় পর্যায়ে রাজনীতি করার জন্য একটা জাতীয় রাজনৈতিক দল আমরা, এনসিপি। এবং যেহেতু বেশ কিছু পরিচিত মুখ বা পোস্টার বয় অ্যান্ড গার্ল এখানে আছেন, আপনারা যাদেরকে ব্যক্তি হিসেবে আমরা খুব বেশি চিনি, তাদের
বিভিন্ন অবদানের জন্য প্রিভিয়াস, কিন্তু তারা এখন একটা দলে, এবং শুধু 2-1 জন কিন্তু পুরো পার্টিকে রিপ্রেজেন্ট করে না। যেহেতু পদধারী এবং দায়িত্বশীল, তো সবসময় ক্যামেরা এবং মাইক তাদের দিকে ঘোরানো থাকে। আমাদের এখানে 200 জনের বেশি মানুষ আহ্বায়ক কমিটিতে আছে। আপনারা এমন 20 জনকে চেনেনই না, নামই হয়তো জানেন না, যারা এই শোডাউনের রাজনীতি বা এইসব অর্থে নিয়ে নিয়মিত ফোরামে কথা বলছে, ডিসকাশন করছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছে, এবং এটা থেকে বের হয়ে আসার এবং জনগণকে নতুন কোনো কিছু যে বার্তা দেওয়ার যে প্রয়াস, সেটার জন্য রাতে দিনে কাজ করছে। আপনারা, আই ক্যান বেট যে আপনারা নামও জানেন না। সো এখন এই যে তাদের দুজনকে, হাসনাত আর সার্জিসেরটা 2 দিন আগে বা আজকে যারা, তারা কিন্তু এই যে পাল্টাপাল্টি যে ফেসবুকে কথা বলছে বা বক্তব্য দিচ্ছে, ক্ল্যারিফিকেশন দিচ্ছে, এটাও কিন্তু নতুন। হ্যাঁ, আমি স্বীকার করি যে একটু দায়িত্বশীল হলে, আরও দায়িত্বশীল হলে ভালো হতো, কিন্তু এই সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু আমাদের ফোরামে একদম ওপেনলি আলোচনা হয়। এবং আমরা একেবারেই, যেহেতু যখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তার খুব অল্প সময়ের মধ্যে আমরা পার্টিতে ট্রান্সফর্ম হওয়ার জন্য, দল গঠনের জন্য কাজ শুরু করে দিয়েছিলাম। সো আমরা কিন্তু তখন আমাদের এই ফিনান্সিয়াল পলিসিটা সুন্দরভাবে দাঁড় করাতে পারি নাই। তো কিন্তু এখন কিন্তু আমরা ফিনান্সিয়াল পলিসি এবং শৃঙ্খলাবিধি, গঠনতন্ত্র, এগুলো নিয়ে কিন্তু আমরা সামনে আসতে যাই, এবং খুব প্রাইমারি স্টেজে কিন্তু আমরা দলের আছি। আরেকটু আপনাকে বলতে চাই যে পঞ্চগড়ে যেটা সার্জিসের যে শোডাউন ছিল, তার এই রাজনৈতিক কালচারটা আগের মতোই। আপনারা সবাই যেটা বলছে যে আওয়ামী লীগ বিএনপি করছে, কিছুদিন আগেই বিএনপি চাঁদপুরে আজম খান বেশ 200 গাড়ি বহর নিয়ে গেলেন। কিছুদিন আগে কায়কোবাদ সাহেব পুরা এয়ারপোর্ট এরিয়া 1800 গাড়ি বহর নিয়ে পুরো জ্যাম লাগিয়ে দিলেন ঢাকা শহরে। তারপর সালাউদ্দিন আহমেদ সাহেব এসালমের গাড়ি ব্যবহার করে পেকুয়াতে গেলেন। সো এই রাজনৈতিক সংস্কৃতিগুলো থেকে কিন্তু আমরা বের হতে চাই, এবং গত সেপ্টেম্বরে মনে হয় বিএনপি, সার্জিস আলমের এই বক্তব্য তিনি যেটি বলতে চাইছিলেন যে এটি করলে 90% আসছি। হ্যাঁ, এটি আসলে তার ব্যক্তিগত, এটি বলতে চাইছেন? এটা অবশ্যই ব্যক্তিগত, কারণ 2-1 জনের মন্তব্য দিয়ে কিন্তু আপনি পুরো, আমি যেটা বললাম, আপনি পুরো, এটা এখন জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল, হয়তো তারা ব্যক্তি হিসেবে বেশি এগিয়ে আছে দেখে, কিন্তু আপনি সার্জিসের পুরো বক্তব্যটা যদি পড়েন, সে কিন্তু বলেছে যে একদিনে ওভারনাইট 180 ডিগ্রি আমরা ঘুরতে পারবো না, আমরা অল্প অল্প করে যাব। কারণ জেলা ভেদে যে রাজনৈতিক কালচারটা আছে, প্রত্যেকটার সাথে আমাদেরকে মেল্ট হতে হবে, এবং তাদেরকে কিন্তু আমাদের ক্যারেক্টারটা বুঝাতে হবে। এখন দেখেন, যেসব জনতার বা মানুষের খুব আগ্রহ থাকে যে একটা নতুন, একটা শেষ করে, যে নতুন দলের প্রতি খুব আগ্রহ থাকে, এখন তারাও কিন্তু বিচার করে যে এরা তো আওয়ামী লীগ বিএনপি ছিল, এখন এরা আরেকটা বড় দল, তো তাদেরকে একইভাবে ট্রিট করতে হবে। যদি আপনার আচরণটা একই রকম হয়, তাহলে মানুষ একইভাবে ট্রিট করবে না। একই রকম যে হবে না, এটা বোঝানোর জন্য 25 দিন খুব কম সময়, এবং 200 জন মানুষ নিয়ে একটা রাজনৈতিক পার্টি শুরু করেছে। এটা অবশ্যই বুঝতে পারছি। মোহাম্মদ তৌফিকুল ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই প্রসঙ্গে, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো করে বুঝি। আমার জানতে চাও যে আসলে রাজনীতিতে কি এটাই প্রথম শোডাউন কিনা, কিংবা তিনি যে 2-3 জনের নাম বললেন, আজম খান, কায়কোবাদ, মানে তাদের ভবিষ্যতে কি বিএনপি এরকম নেগেটিভ অর্থে দেখে কিনা? ধন্যবাদ, এবং ধন্যবাদ সহ আলোচকদের, এবং শহীদদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার কথাগুলো শুরু করতে চাই। প্রথমত হচ্ছে, ইফ আই ওয়ান্ট টু প্রুভ উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স, আমরা কিন্তু ব্যাড এক্সাম্পল দিব না। যেটা আমার সম্মানিত তরুণ সহ আলোচক ডিফেন্ড করতে যে বলেছেন, যে সালাউদ্দিন সাহেবের কথা বলেছেন, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি শোডাউনের জন্য, ওনার কিন্তু জানা উচিত এই স্ট্যান্ডিং কমিটির মেম্বার শোডাউনের জন্য কিন্তু দল থেকে শোকজ খেয়েছিল। এবং আমি যতটুকু জানি, এই রাজনীতির যে ধারা চলে এসছে, সেটা থেকে যদি এনসিপি প্রমাণ করতে চাই উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স, তাহলে কিন্তু আগের এক্সাম্পলগুলো টানা উচিত না। আমি যেটা বলবো, আগে যেটা হয়েছে আমি যদি সেটাই করছি, দেন হাউ উই গোনা প্রুভ উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স। বিএনপির একটা সবচাইতে এই মুহূর্তে বড় দল, এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন কিন্তু এটাকে একটা ক্রিস্টাল মেসেজ দিয়েছেন, কেউ যদি কোনোভাবে শোডাউন করে দলের শৃঙ্খলা
ভঙ্গের অভিযোগে তাকে কিন্তু দল থেকে কারণ দর্শাও, বহিষ্কার, এবং এটা ইতিমধ্যেই কিন্তু উনি করেছেন। এখন উনি ইংল্যান্ডে থেকে যতটুকু দলের শৃঙ্খলা রক্ষার জন্য উনি কিন্তু করছেন। তা আমার কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই, তরুণদের কাছে কিন্তু যারা তরুণরা মেসেজ দিয়েছে যে আমরা একটু ভিন্ন ধারার রাজনীতি শুরু করছি এবং শুরু করতে চাই এবং দেশকে একটা ভিন্ন ধারার রাজনীতি উপহার দিব, এটা যদি দিয়েই থাকে, যেটা বলেছে যে সার্জিস আলম, আমরা কিন্তু প্রতিনিয়ত সার্জিস আলম, হাসনাত, জনাব হাসনাত এবং জনাব নাহিদ সহ ওনাদেরকেই দেখছি। যদিও উনি তরুণ সহ আলোচক বলেছেন আরও আছেন, মানুষ কিন্তু সবাইকে চিনছে না। স্বাভাবিকভাবেই এর মধ্যে একজন প্রধানতম যাকে আমরা সবাই চিনি, উনি যখন এই শটডাউনটা দেয়, আসলে কিন্তু দেশের কাছে একটা ভালো মেসেজ যায় না। এবং আমি যতই মুখে বলি সো আওয়ার পলিটিক্স উইল বি ডিফারেন্ট, আমরা ভিন্ন ধারার ভিন্ন আঙ্গিকে রাজনীতি শুরু করতে যাচ্ছি, বাট ইনফ্যাক্ট ইন প্র্যাকটিক্যাল আমরা কিন্তু আগের গতানুগতিক ধারার সেই শোডাউনটা কিন্তু আমরা করছি। আবার এটাকে ডিফেন্ড করার জন্য আমরা যতই বলি, আপনারা কোনটাকে পয়েন্ট আউট করছেন, এই যে শোডাউনটাকে, নাকি যে তারা যেহেতু বলছে নতুন বন্দোবস্ত এরপরে তারা শোডাউন করছে, কোনটি? যদি শোডাউনই হয়, বিএনপির অনেক নেতাকর্মীরাও তো শোডাউন করছে বিএনপি। এবং আপনি দেখেন বিএনপি তো আজকে নতুন দল না, বিএনপির যে ধারায় এখন এসছে, আপনি দেখেন দীর্ঘ সময় ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় আলটিমেটলি কিন্তু বিএনপির সেই সুযোগই ছিল না যে যেভাবে এখন ওপেন স্পেস পেয়ে, শুধু বিএনপি না, এখন কিন্তু সবগুলো রাজনৈতিক দল ওপেন স্পেস পাচ্ছে। আপনি দেখেন আজকে মানুষ কেন ছোটোখাটো জিনিস নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে, কারণ এই স্পেসটা আছে, এই জন্য কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি। ধরেন বিএনপির খুঁটিনাটি ইনস অ্যান্ড আউটসগুলো যেন আমরা জানতে পাচ্ছি, ওদের ছোট ছোট দোষগুলো কিন্তু আমাদের চোখে আসছে, একইভাবে এনসিপির ছোটোখাটো দোষগুলো কিন্তু আমাদের চোখে আসছে। কারণ এখন যে ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিজের মতো করে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগটা পাচ্ছে, যেটা 16 বছর সেই সুযোগটা কোনো অবস্থা দিচ্ছিল না। আমরা একটা সাধারণ কথা বলতে গেলেও কিন্তু আমাদের চিন্তা করতে হয়েছে আমরা কি বলবো কি বলবো না, কারণ গুমের থ্রেট ছিল, মামলার থ্রেট ছিল, হামলার থ্রেট ছিল, সব কিছু মিলে। একটা পজিটিভ দিক হচ্ছে মানুষ সব দলেরই দোষ খুঁজছে, এটা পজিটিভ দিক হচ্ছে মানুষের সেই স্পেসটা আছে। কিন্তু আমি এনসিপিকে যেটা বলতে চাই আসলে হচ্ছে কি, একটু আগে আমি ইনফর্মাল ডিসকাশনে বলেছিলাম, মানুষ যখন একটা গ্রুপ মিলে শুধু একটা অ্যালায়েন্স করে, এটাকে গ্রুপ বলা যায়, এটা পলিটিক্যাল পার্টিস হতে হবে, এখানে মাল্টি ডাইমেনশনাল জেনারেশন থাকতে হবে। এখন এক্সিস্টিং এনসিপি যেটা আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু শুধুমাত্র জি জেনারেশন। আপনি দেখেন পলিটিক্সে অভিজ্ঞতা ছাড়া তো আপনি যদি ইফ ইউ ডোন্ট নো দ্য হিস্ট্রি, ইফ ইউ ডোন্ট নো দ্য প্রেজেন্ট, হাউ ইউ গোনা প্রেডিক্ট অ্যাবাউট দ্য ফিউচার। এখন যে জেনারেশন আছে ওনারা কিন্তু প্রেজেন্ট দেখেই কাজ করছে। এখানে কিন্তু আপনার এক্স এবং জি জেনারেশন কিন্তু অ্যাবসেন্ট। যদি ওনারা বলছেন ওনাদেরকে, এই জেনারেশনের তো প্রায় 30% ভোটার এই জি জেনারেশন, আপনি যে জেনারেশনের কথা বলছেন সেটিও তো একটা বড় ইম্প্যাক্ট পড়তে পারে নিশ্চয়ই, যদি আমরা ভোটের সমীকরণ নিয়ে আলোচনা করব। তার মানে এই না এই জেনারেশন সবাইকে রিপ্রেজেন্ট করছে, না সেটি না, সেটি আমি বলছি না, এবং সেটি কিন্তু না এমন না যে না এই জেনারেশনের সবাইকে রিপ্রেজেন্ট করছে। আমি যেটা বলছি, একটা সুচিন্তিত চিন্তা এবং ইনপ্র্যাকটিক্যাল সাস্টেইনেবল থিঙ্কিং এবং সাস্টেইনেবল ওয়েতে যদি আপনি যেতে চান, এখানে কম্বিনেশনটা যদি এক্স ওয়াই জি তিনটা জেনারেশন থাকে, তাহলে কিন্তু আপনি দেখেন আগের দিন একজন মুখপাত্র সেনাপ্রধানকে নিয়ে যে মন্তব্য করলেন, এটা কিন্তু কারো কাম্য ছিল না। এভাবে সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনীকে জনগণের সম্মুখে আনা, এটা কারো কাম্য ছিল না। আবার পরের দিনই সেটাকে রিফিউজ করা, তিনি রিফিউজ করেননি, যিনি মন্তব্য করেছেন তিনি রিফিউজ করেননি, বাট একটু ডিফারেন্ট ছিল। অন্য নেতারা বলেছেন, তিনি আর রিফিউজ করেননি, তিনি করেননি, কিন্তু ওনার দলেরই একজন অন্য কেউ করেছেন, সেটা ভিন্নভাবে, রিফিউজও নয়, একটু ভিন্নভাবে বলেছেন। জনাব আলতাফ পারভেজ, একটু আপনার কাছে জানতে চাই, আমরা যেটি নিয়ে আসলে আলোচনা করছিলাম, আপনি গবেষণা করেন, লেখালেখি করেন, শোডাউনের রাজনীতিটা আসলে কবে থেকে আমাদের রাজপথের প্রধান একটা নিয়ামক হয়ে দাঁড়ালো? আসলে এটি কি ভোটে জেতার জন্য খুব জরুরি কিছু? সেখান থেকে আসলে বের হয়ে আসার উপায় কি? আমরা যে নতুন বন্দোবস্ত যারা বলছেন তারাও সেভাবে বাধ্য হচ্ছেন, এমনটি পাওয়া যাচ্ছে ইঙ্গিত, এর কারণটা কি আসলে? প্রথমত একটা বিষয়, যে নতুন বন্দোবস্ত কিন্তু কোনো দল বলছে, আমি এটার সাথে একমত নই। নতুন বন্দোবস্ত বলছিল গণ অভ্যুত্থানের পুরো শক্তিটাই, আগস্টে যারা গণ অভ্যুত্থান করেছে তাদের একটা উপদল একটা দল গঠন করেছে, তারাও নতুন বন্দোবস্তর কথা বলছে। কিন্তু নতুন বন্দোবস্তর প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ওই উপদলের একক কোনো সম্পত্তি বা চাওয়া নয়।
পুরো বাংলাদেশই একটা নতুন বন্দোবস্ত চায়, সংস্কার চায়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। ফলে আমি আমার আলোচনাটা কোনো একটা দলকে বিবেচনা করে বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমান সরকারের 7-8 মাস হলো, এই আলোচনা যখন হচ্ছে, কিছুক্ষণ পরেই আমরা 26শে মার্চে প্রবেশ করব, মুক্তিযুদ্ধের শুরু আমাদের। তো সেই মুক্তিযুদ্ধের চেতনা থেকে কিন্তু এবারের অভ্যুত্থানটা হলো। আমরা আরও এগোতে চেয়েছিলাম। মুক্তিযুদ্ধের পার হওয়ার পরে গত 5 দশকে বা আরও একটু বেশি সময় আমরা যা অর্জন করতে পারিনি, এই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা সেই জায়গায় যেতে চেয়েছিলাম। সেটাকেই আমরা বলছি নতুন বন্দোবস্ত সম্ভবত। কিন্তু গত 7-8 মাসে আপনি যেটা বললেন শোডাউন যেটা হলো, শোডাউন কিন্তু শুধু হেলিকপ্টারের শোডাউন হয়নি, গাড়ির শোডাউন হয়নি। আমি বলবো, যদি আমি দেখি সংক্ষেপে, যে ইফতার পার্টির শোডাউন আমরা দেখছি বিভিন্ন 5 স্টার 4 স্টার হোটেলে সারা দেশে। একই সঙ্গে আমরা শ্রমিকদের মিছিল দেখছি, বোনাস পাচ্ছে না, বকেয়া পাচ্ছে না। আমরা দেখেছি যে মবের শোডাউন দেখেছি, মাজার ভাঙার শোডাউন দেখেছি, এবং সর্বশেষ আমার সহ আলোচক যেটা বললেন, সেনাপ্রধানকে, সেনাবাহিনীকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের হেনস্থা করার একটা শোডাউন দেখেছি। এই শোডাউনগুলো কিন্তু কোনোটাই আমাদের প্রত্যাশিত অগাস্টের চেতনার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলা হলো যে এই সংস্কার আমরা করতে চাচ্ছি, আমাদের উচিত ছিল প্রতিদিন সংস্কারের পক্ষে শোডাউন করা, সংস্কারের জন্য চাপ দেয়া। কিন্তু আমরা প্রতিদিন একটু একটু করে কিন্তু সংস্কারের চেতনা থেকে, ওই নতুন বন্দোবস্তের চেতনা থেকে কিন্তু সরে যাচ্ছি। আমি শুধু প্রথমে একটা দেখাতে চাই যে এই যে হেলিকপ্টার, যিনি হেলিকপ্টারে চড়ে শোডাউন করছেন বা গাড়ির মিছিল করছেন, তার বিরুদ্ধে যখন সমালোচনা হচ্ছে, তখন আপনিও যেটা বললেন, আমরা চলে যাচ্ছি বিএনপির যুগে, চলে যাচ্ছি আওয়ামী লীগের যুগে, তারও আগে। আমরা আমাদের স্বাধীনতার চেতনায় যাচ্ছি না কেন? 90-এর অভ্যুত্থানের চেতনায় যাচ্ছি না কেন? আমি 90-এর অভ্যুত্থানের একজন কর্মী ছিলাম। 90-এর অভ্যুত্থানের কোনো ছাত্রনেতাকে আপনি কি কখন একটা ছবি দেখাতে পারবেন তারা গাড়ি নিয়ে পরের মাসগুলোতে, পরের বছরগুলোতে শোডাউন করেছে কোথাও? তাইলে সেই চেতনা থেকে আমরা কেন অপসংস্কৃতিটাকে উদাহরণ হিসাবে নিয়ে আসছি? আমাদের এখন প্রয়োজন ছিল তো অভ্যুত্থানের শক্তির জেলায় জেলায় যে, উপজেলায় যে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া, শ্রমিক পল্লীগুলোতে যাওয়া, কৃষক সমাজের কাছে যাওয়া, তারা কি চাচ্ছে, কি ধরনের সংস্কার চাচ্ছে। আমরা এখানে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, নাগরিক সমাজের মধ্যেই সব আলোচনা, সেই আলোচনার ফলাফলও আবার নাগরিক সমাজকেই পাঠানো হচ্ছে। সবই হচ্ছে মতিঝিল এবং রমনা থানায়। আমি সবসময় বলতে চাই যে আমাদের এখন যা হচ্ছে, আমাদের সরকার হয়ে পড়েছে দুটো থানা কেন্দ্রিক সরকার। এই যে সংস্কার ভাবনায় কি নোয়াখালী, কুমিল্লা, জামালপুর এরকম 64 জেলার মানুষকে কোনোভাবে আমরা সম্পৃক্ত করতে পেরেছি? নতুন বন্দোবস্ত কি আমরা শহরের এই মধ্যবিত্ত উচ্চবিত্তরাই করব? আমরা কি শ্রমিক পল্লীগুলোকে সম্পৃক্ত করব না এই নতুন বন্দোবস্তে? গণঅভ্যুত্থানে প্রায় 112 জন শ্রমজীবী মানুষ মারা গেছে। আজকে রমজান মাসে, ঈদের আগের সপ্তাহে শ্রমজীবী মানুষকে কেন মিছিল করতে হচ্ছে বকেয়ার জন্য, ঈদ বোনাসের জন্য? তাহলে ঈদটা কি শুধু এই নতুন বন্দোবস্তের যুগে এসে মধ্যবিত্ত আর উচ্চবিত্তরাই করবে? আজকে যে ইফতার পার্টিগুলো হচ্ছে, আমি কোনো দলের কথা বলছি না, যেই দলের এখানে প্রতিনিধি আছেন, সেই দলের জন্ম হচ্ছে বোধহয় 1 মাস হয়নি। সেই দল এত সারা দেশব্যাপী এত গ্ল্যামারাস ইফতার পার্টি করছে, তাহলে তাদের তো মনে রাখা উচিত, আমি ইফতার পার্টির বিরোধী নই, হোক এগুলা, কিন্তু তখনই যখন সারা দেশে এই ধরনের মানে বিলাসবহুল হোটেলে ইফতার পার্টি হচ্ছে, তখন শ্রমিকরা শ্রমভবনের সামনে ঈদের জন্য, ঈদের বোনাসের জন্য ধর্ণা দিচ্ছে। সেখানে একজন শ্রমিক মারা গেছে। তো এই রাজনীতিবিদরা, যারা রাজনীতিবিদ আছেন এবং রাজনীতিবিদ হতে চান, নতুন বন্দোবস্ত করতে চান, তাদের তো প্রথমে সেখানে যাওয়া উচিত ছিল, শ্রমভবনের সাথে। কিন্তু আমরা দেখলাম শ্রমভবনের যারা প্রতিবাদী তাদের উপর পুলিশ আজকে চড়া হলো, এবং 7 মাস পেরোয়নি, পুলিশ আগের মতোই আচরণ করলো সেই প্রতিবাদী মানুষদের কাছে। শ্রমিকদের কিছুক্ষণ আগে আমি দেখলাম শ্রম উপদেষ্টা বলেছেন যে যারা বোনাস দিচ্ছে না তাদের বিদেশ যাওয়ায় আমরা নিষেধাজ্ঞা দেব। তো তাতে শ্রমিকদের কী লাভ হবে? বিজেএমই, বিকেএমই যাদের কারখানায় বোনাস দেওয়া হচ্ছে না, তাদের থেকে চেক নিচ্ছে রাজনীতিবিদরা। সেই চেক নেওয়ার ছবি পত্রিকায়, হাস্যোজ্জ্বল ছবি পত্রিকায় আসছে। তাহলে এই রাজনীতিবিদরা তাদেরকে কিভাবে জবাবদিহির আওতায় আনবেন? নতুন বন্দোবস্ত মানে তো জবাবদিহিতার বন্দোবস্ত।
আমি এটি নিয়ে আপনার কাছে আরও একটু জানতে চাইবো, বিশেষ করে আজকের যে পুলিশের সাথে এবং এর আগেও বাম দলের এই শ্রমিকদের দাবির প্রেক্ষিতে নয়, সেই দাবিটি ছিল ধর্ষণ বিরোধী একটি আন্দোলন ছিল, সেখানেও মারমুখী অবস্থানে ছিল পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে আসলে দুইবারই বলা হলো, আজকেও বলা হয়েছে আজকে যারা আন্দোলনকারী ছিলেন তারা আগে অ্যাটাকিং মোডে ছিলেন, তারা মারধর করেছেন, ওই দিনও একই কথা বলা হয়েছে। আমার জানতে চাওয়া যে এই যে বাম দলের যারা আন্দোলনে ওই দিন ছিলেন বা আজকে ছিলেন তাদের সাথেই কেন পুলিশ এতটা মারমুখী? এটা তো শুধু বাম দলের বিষয় নয়, এটা হলো যেমন আমি আসবো সেতুটি আসবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। যে এই আন্দোলনকারীদের আসলে একটি রিপিটেশনও ছিল, অর্থাৎ আগেও তারা একই দাবিতে আন্দোলন করেছিলেন, পরিবর্তনও হয়েছে কিছুটা, যে আগে যারা ছিলেন এখন হুবহু সবাই না থাকলেও ছিল, অর্থাৎ সম্পৃক্ত কিছুটা ছিল। তাদের সাথে কেন পুলিশ বারবার অ্যাটাকিং মোডে যাচ্ছে সেটি নিয়ে একটু জানতে চাইবো, তবে তার আগে বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি সঙ্গে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। জনাব তাসনুবা জাবিন, একটু আপনার কাছে আরেকটি বিষয়, যদিও এটিও আসলে আমি সার্জিস আলমের যে স্ট্যাটাস সেখানে অনেকগুলো বার্তা আসলে সেখানে রয়েছে বলে আমি আরও একটি প্রশ্নটার কথা রেশ ধরে করতে চাইছি। তিনি লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে তিনি খরচের কথা উল্লেখ করেছেন। 50টার মতো গাড়ির 6000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, তার টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগে ছিল, এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গেছেন সেটা দিয়েই আমি ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এটি আসলে দাদার টাকা খরচ করে ইলেকশন করাটা কি আসলে মুখ্য উদ্দেশ্য কিনা? যদি আপনি বলছিলেন যে ফিনান্সিয়াল পলিসিটা এখন আপনাদের ঠিক হয়নি, সেটি কি আসলে মেসেজ কিনা? বা দাদার টাকা যাদের নেই, আমার ধারণা এনসিপির সবার নিশ্চয়ই সবার দাদার এত টাকা হয়তো থাকার কথা না, যাদের দাদার টাকা নেই তারা আসলে নির্বাচনে কিভাবে লড়বে? মানে এই প্রচলিত যে ধারা, যেখানে শোডাউন দরকার হচ্ছে, বলা হচ্ছে টাকা খরচের তো লিমিট নেই একেবারে, সরকার নির্বাচন কমিশনের কোনো নিয়মে কেউ তোয়াক্কা করে না, সেখানে যাদের দাদার পয়সা নেই তারা কিভাবে লড়বে বলে ভাবছে এনসিপি? আচ্ছা, আপনার এই প্রশ্নটার উত্তরে যাওয়ার আগে আমি ভাইদের একটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। আমার পাশের ভাই যে বললেন এনসিপি একদম একটা তরুণদেরকে কানেক্ট করেছে বা একটা জেনারেশনকে খালি কানেক্ট করেছে। আমাদের আত্মপ্রকাশের পরে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম যখন মিডিয়াতে প্রথম কথা বলেন, দু একটা বক্তব্যের মধ্যেই উনি এই কথাটা বলেছিলেন যে আমরা শুধু ছাত্র তরুণ সমাজকে আমাদের পার্টিতে বা আমাদের সাথে যুক্ত করতে পেরেছি, আমরা এখন সমাজের সিনিয়র এবং অভিজ্ঞ যারা আছেন, এটা অবশ্যই আমরা স্বীকার করি যে গণ অভ্যুত্থানটা যদিও তরুণদের নেতৃত্বে হয়েছে, কিন্তু যখন আপনি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল করবেন তখন আপনার অভিজ্ঞদের কিন্তু এখানে বড় একটা ভূমিকা আছে, এবং এটা আমরা একদম খুব প্লেইনলি এটা আমরা স্বীকার করি এবং বুঝি। সো আমরা কিন্তু এখন সিনিয়র সিটিজেনদের একটা উপদেষ্টা পরিষদের মতো বা যেভাবেই হোক একটা ফোরামে তাদেরকে আমরা কানেক্ট করব, পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে এখান থেকে একটা পার্টি আসবে যে একটা তরুণদের একটা শক্তি এবং সিনিয়রদের অভিজ্ঞতা মিলে একটা আসবে, এবং আশা করি যে তখন অনেক আরও শেপে আসবে। আরেকটা বিষয় যে শীঘ্রই আসবে, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। অবশ্যই, যেহেতু আমাদের কাছে আর বেশি, আপনারা সবাই জানেন সামনে একটা নির্বাচন আছে এবং এটার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, আমরা যথেষ্ট কম সময় পেয়েছি, এর মধ্যে আমরা গুছানোর চেষ্টা করব। এরপরে যেটা বলেছেন যে আলতাফ ভাই বলছেন 90-এর গণ অভ্যুত্থানের চেতনাকে কেন আমরা ধারণ করছি না, এটা কিন্তু আমাদের কথায়, বক্তৃতায়, আমাদের লিখায় আমরা সব সময় বলি যে দুইটা আমরা চান্স কিন্তু মিস করেছি। 90-এর গণ অভ্যুত্থানের কথা আমরা সব সময়, আমি আসছি, এবং সেটা যাতে এইবার এই দফা না হয়। এখন আচরণ হচ্ছে তখন ছাত্র নেতাদেরকে বিভিন্ন শোডাউন করতে দেখা যায় না, এবং এখন ছাত্র নেতাদেরকে হেলিকপ্টারে বা গাড়িতে শোডাউন করতে দেখা যাচ্ছে। আমি আমার প্রথম দফায় বলেছি যে একজন দুইজনকে দিয়ে যাতে এটার পুরো পার্টিটাকে বিচার করা না হয়। ইটস টু আর্লি। 25 জন, আপনারা এই যে আমার পাশের ভাই বললেন যে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় দল, কিন্তু আমাদের এই সবচেয়ে বড় দল এবং 47 বছরের পুরনো একটা রাজনৈতিক দলের সাথে 25 দিনের রাজনৈতিক দলের কম্পেয়ার হচ্ছে এবং টেক্কা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম সাহেবও আমাদেরকে অ্যাড্রেস করেই কিন্তু বক্তব্য দিচ্ছেন যে এই দল গাড়ি বহন নিয়ে যায় তাদেরকে আমার চেনা হয়ে গেছে। খুব অল্পতে উনি কনক্লুশনে চলে আসছেন একজন নেতার আচরণ দেখে। কিন্তু আমি যেখানে আমরা বারবার বলছি যে আমাদের ফোরামে এগুলো কিন্তু আচরণবিধি এবং গঠনতন্ত্র হচ্ছে। আরেকটু আমি বলতে চাই, সংস্কারের শোডাউন, আমরা কিন্তু এই কথাটাতে একদম একমত যে আমরা কিন্তু আসলে সংস্কারের শোডাউনটা দেখতে চাই। আলতাফ ভাই যে বললেন গণ অভ্যুত্থান থেকে কিন্তু
সবাই অংশগ্রহণ করেছিল এবং সবাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে যেই উপদল যেগুলা বলছে সবাই, একজন কিন্তু সংস্কারকে বলছে যে আমরা নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি, আরেক পক্ষ বলছে যে নির্বাচন হলেই নির্বাচিত সরকারি সংস্কার করবে। আর আমরা বলছি বা বিভিন্ন দাবি দাওয়াতে আমাদের উঠে এসেছে যে ছাত্র তরুণদের যে ডিপলি এখানে একটা মৌলিক সংস্কারের একটা মৌলিক ভিত্তি হতে হবে। হ্যাঁ, আপনি কি বলছিলেন? না, আমি একটু ছোট করে জানতে চাইছিলাম যে বিষয়টা কি এমন কিনা আপনাদের দলের এখনকার এক একজনের আসলে এক এক ধরনের বার্তা পাওয়া যাচ্ছে। কেউ শোডাউনের পক্ষে বলছেন, কেউ শোডাউনের বিপক্ষে, অর্থের বিষয়ে কারো পক্ষে কারো বিপক্ষে। এটি গণতান্ত্রিক চর্চার জন্য ভালো, কিন্তু দলের আসলে মূল আদর্শ বা মূল ভিত্তি, মূল মেসেজটা কি সাধারণ মানুষের কাছে, সেটি অনেকটা ঘোলাটে হয়ে যাচ্ছে কিনা? আপনি পেপারে পাওয়ার আগে মূল কথা হচ্ছে আমরা পুরনো যে রাজনৈতিক সংস্কৃতিটা ছিল সেটা থেকে বের হয়ে আসার জন্যই জনগণকে একটা নতুন রাজনৈতিক পথ দেখানোর জন্য। এই যে ভাই যে বললেন শ্রমিকদের কথা কেন এখানে উঠে আসবে না, আমি একটু শেষ করি যে এই বিষয়গুলাই নিয়ে আসার জন্য কিন্তু আমরা এই রাজনৈতিক পথে, আমাদের এই কঠিন পথে পথ চলাটা শুরু করি। সময় আপনাদের দিতে হবে, এরপরে নিশ্চয়ই আরো সময়ের থেকেও বেটা হচ্ছে যে এই যে প্রত্যাশা এবং সব রাডার যে একটা সব রাজনৈতিক দলগুলোর সাথে তুলনা করে কিন্তু প্রশ্নবিদ্ধ কিন্তু হচ্ছে এনসিপি। স্বাভাবিকভাবে যেহেতু আপনারা নতুন স্বপ্ন দেখাচ্ছেন, ফলে আপনাদের উপরে প্রশ্ন থাকবেই স্বপ্নের মধ্যে। এটা কিন্তু আবার যখন আমরা কম্পেয়ারটা করছি তখন কিন্তু বলছেন যে আপনি তো আগের পুরনো রাজনীতির সমালোচনা করেই নতুন কিছু নিয়ে আসতে চাইছেন, ফলে আপনি সেই কাজ করলে আপনাকেও তো সমালোচনা করতে মুখোমুখি হতেই হবে। আমি এটাই বলতে চাচ্ছি যে একজন বা একটা, আমি আবার ফিরব আপনার কাছে। জনাব তৌফিকুল ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয় যেটি দেখা গেছে যে আমরা এখন মাঠে বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীদেরকে খুব একটা ভালো চোখে দেখছে না বিএনপি নেতাকর্মীরা, ঈর্ষান্বিত হয়ে যাচ্ছে। যেমন এনসিপি নেতা হান্নান মাসুদের উপর হামলার কথা নিশ্চয়ই আপনি শুনেছেন, গতকাল যেটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। আজকে তারা সংবাদ সম্মেলনে বলেছে হান্নান মাসুদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার উপর হামলা করা হয়। হামলার ঘটনায় সরাসরি বিএনপি নেতাকর্মীরা জড়িত, তারা জিয়ার স্লোগান দিয়ে তাদের উপর হামলা করেছেন। আমরা দেখেছি বিএনপি বিশেষ করে অভ্যুত্থানের পরে 31 দফা বা সংস্কারের পক্ষে তারা বেশ কথা বলছে, যে কোনো সংস্কারের প্রসঙ্গ দাবি আসলেই তারা বলছেন তারাও এগুলো করতে চান, 31 দফার মধ্যে আছে। কিন্তু আচার আচরণে কি সেটি আসলে আছে? এই যে মামলা হামলা, এগুলোতে সেই পুরনো কালচারই, মানে তাহলে আপনি কি স্বপ্ন দেখাচ্ছেন? আপনাদের কথাই বা কেন মানুষ বিশ্বাস করে? আসলে আমি যে কথাটা বলতে চাই যে রাজনীতি বলেন আর সমাজে বলেন, একটা কথা প্রচলিত আছে, আপনি কারোর অপছন্দের কারণ হওয়ার জন্য আপনি তাকে ক্ষতি করতে হবে না। আপনাকে যদি মানুষ বেশি পছন্দ করে সেজন্য আপনি কারোর কাছে অপছন্দের কারণ হতে পারেন। তা এখন হান্নান মাসুদকে কে বা কাহারা করেছে এখনও কিন্তু আইডেন্টিফাই হয়নি। তা আমি যেটা বলতে চাই যে পারপাসফুলি যদি কেউ অ্যাটাক করে থাকে কখনোই জিয়াউর রহমানের স্লোগান দিয়ে যাবে না, এটার ভিতরে অন্য কিছু লুকায়িত আছে কিনা আমি এটা নিয়ে সন্দিহান। সেটি আগেও আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে একইভাবে বলা হতো, এখানে হয়তো অন্য কেউ লুকিয়ে গেছে, অন্য কোনো। তবে সত্যিই যদি সেটা বিএনপি বা সংশ্লিষ্ট কেউ থেকে থাকে, নিঃসন্দেহে আমি যেটা জানি যে বিএনপির পক্ষ থেকে অ্যাক্টিং চেয়ারপারসনের যে নির্দেশ, তারেক রহমানের কিন্তু সরাসরি নির্দেশ আছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কোনোভাবে যদি কেউ করে তাকে কিন্তু দল ওন করবে না। তো সেটা যেহেতু মিডিয়াতে এসছে এবং এটা নিয়ে আলোচনা হয়েছে, প্রতিবাদ হয়েছে, দল থেকেও আমার মনে হয়, যেটা আমি জানি যে হয়তো এটার মধ্যে যদি দলীয় সংশ্লিষ্টতা কাউকে পাওয়া যায় তার বিরুদ্ধে শৃঙ্খলার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে, এটা আমি এটা বিশ্বাস করি। পাশাপাশি স্থানীয়ভাবে কিছু জানেন প্রতিদ্বন্দ্বিতা থাকে, প্রতিযোগিতা থাকে, সেটা কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারবো না, কারণ কোন এলাকার কোন ইকুয়েশনে কে কার সাথে করছে সেখানে কিন্তু কিছু লোকাল ইকুয়েশন থাকে। সেটা কিন্তু এমন না যে দলের টপ লেভেল থেকে বলা হয় যে এটা করার জন্য, স্থানীয়ভাবে কিছু ইকুয়েশন থাকে, সেটাও আমি আসলে প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, সেই ক্ষেত্রে সেই কোনো লোকায়িত ফ্যাক্টর থাকলেও আমি জানি না যে আছে কিনা। আর পাশাপাশি একটা প্রশ্ন আপনার ছিল আমার সম্মানিত তরুণ আলোচকের কাছে, দাদার টাকা না থাকলে কি আসলে রাজনীতি করবেন কিনা, এই আনসারটা আসলে উনি হয়তো হয়ে গেছেন। আমার দাদার কিন্তু সেই সম্পদ নাই। আর আমি যেটা জানি যে বাবার নামে আধা, দাদার নামে গাদা, নিজের নামে শাহজাদা। আমি নিজে যেটা আছে সেটা নিয়ে করতে হবে।
আমি যখন দেশের রাজনীতি করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, আমি কিন্তু আমার নিজের নামে এগিয়ে যাব। দাদার ছিল সেটা কিন্তু রেফারেন্সে আসা উচিত না, আপনি যেটা স্টেটমেন্টে বলেছেন। সম্মানিত তরুণ রাজনীতিবিদ, আমি যেটা বলতে চাই, ওনারা সবাই তরুণ, বয়সেও তরুণ, আমাদের ছাত্রছাত্রীদের বয়সী, ওনাদের ভুল থাকবে, ভুল থাকতেই পারে, কিন্তু ভুলটাকে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে, কারণ শিখতে হবে। এখন শুরু করেছে মাত্র রাজনীতি, তরুণ একটা রাজনীতি দল। আসলে বিএনপি যে প্রতি মুহূর্তে, আমার কাছে মনে হয় না যে বিএনপি প্রতিদ্বন্দ্বীভাবে সব ভুল ধরছে। এখানে এই কথাগুলো কিন্তু শুধু বিএনপি না, বাংলাদেশের যারা সচেতন নাগরিক আছেন, সিনিয়র মিড লেভেলে আছেন, তরুণদের এই ভুলগুলো নিয়ে কিন্তু সবাই কথা বলছেন, শুধু ঢালাওভাবে বিএনপির কথা বললে হবে না। আর তরুণদের সে ভুল হতেই পারে, রাজনৈতিকভাবে ওনারা নতুন এসছেন, নবাগত, ওনাদের দিনে দিনে ম্যাচিউরড হবে, আস্তে আস্তে শিখবে, যেটা সম্মানিত সহ আলোচক ইতিমধ্যে বলেছেন, ওনারা আসলে সিনিয়রদের ইনক্লুড করবেন। কিন্তু আমি আরেকটা জিনিস শুনে একটু হতাশ হলাম যে ওনারা ছাড়া যারা আছেন সবাইকে উপদেষ্টাতে রাখবেন। তাই এটা দিলে কিন্তু নিশ্চিত করেন এটা আমি বলতে চাই, আমি শেষ করছি, আমি যেটা বলতে চাই, এখন আমরা যারা মিড লেভেলে আছি, আমাদেরকে যদি এখনো মানে উপদেষ্টাতে নিয়ে যায়, আমরা কিন্তু কন্ট্রিবিউশনের সেই সুযোগটা পাবো না। নিশ্চিত করেন, আমি বলতে চাই ওয়ার্কিং ফোর্স হিসেবে তরুণরা থাকবে, মিড লেভেলের মানুষগুলোকে কাজে লাগাতে হবে, আর সিনিয়ররা তো আছে, সেটাই আমি বলতে চাই। ধন্যবাদ। বলতে পারবে যে একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে আপনি বলছিলেন যে আজকে শ্রমিকদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে যে হামলার শিকার হয়েছে, আমরা দেখেছি যে এই আন্দোলনের করতে গেলে পুলিশের কয়েকটি বিশেষ করে রাজনীতি বা এই ধরনের সংশ্লিষ্ট ঘটনার সাথে যারা জড়িত ছিলেন, দুটি ঘটনার ক্ষেত্রে একটু বেশি মারমুখী পুলিশের দেখা গেছে, পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ রয়েছে। আবার এই দুটি ঘটনার ক্ষেত্রে পুলিশ বলছে তাদের উপরে আগে হামলা চালানো হয়েছিল। আপনি কি এখানে কোনো রাজনীতির কোনো গন্ধ পাচ্ছেন এইসব কোনো কারণে, না কি আসলে বিষয়টি? সোশ্যাল মিডিয়ায় তো আমরা দেখছি এই অবস্থানটি নিয়ে দুটির ক্ষেত্রেই দুই ভাগে বিভক্ত আছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যারা রয়েছেন সোশ্যাল মিডিয়া। পুরো ব্যাপারটা তো রাজনীতিক। এখন গণঅভ্যুত্থান যত এগুচ্ছে ততই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু দিতে না পারার কারণে সমাজে অনেক ভিন্ন মতাবলম্বী তৈরি হচ্ছে, অনেক ভিন্ন মত তৈরি হচ্ছে, অনেক মানুষ রাস্তায় নামছে আগের চেয়ে বেশি আকার। তো এই যে যারাই রাস্তায় নামছে তাদের উপর চড়াও হওয়ার একটা সংস্কৃতি আবার ফিরে আসছে। ফলে এটা পুরোপুরি একটা রাজনৈতিক ঘটনা, এটা একটা প্রশাসনিক ঘটনা, রাজনীতি এবং প্রশাসনিক পদক্ষেপ মিলে এটা হচ্ছে। এটা হলো আমি বলতে চাই ভিন্ন মতাবলম্বীদের উপর দমনের যে সংস্কৃতি আমাদের আগে ছিল, আগে একভাবে ছিল, এখন আবার সেটা ফিরে এসেছে এবং ফিরে আসছে ঠিক আগের চেহারা নিয়ে বা আরও অনেকটা ক্রুদ্ধ চেহারা নিয়ে। আমরা ছাত্রীদের ব্যাপারগুলো দেখেছি কিছুদিন আগে, আমরা শ্রমিকদের ব্যাপার দেখেছি, এবং আমাদের বড় দুর্ভাগ্য হলো আমরা কৃষকদের ব্যাপার দেখছি না। কিন্তু আসলে কৃষকরাও গত এই মৌসুমে নানাভাবে বিপর্যস্ত হয়েছে। আপনি পরে যদি আমার কাছে জানতে চান আমি আপনাকে কিছু তথ্য দিতে পারবো। ফলে আমার বক্তব্য হলো শ্রমিকদের, আপনি দেখেছেন আশুলিয়ায় যখনই শ্রমিকরা বিক্ষোভ করেছে, বিক্ষোভটা কেন হচ্ছে? 8 ঘন্টা চাকুরির পরে কেন একজন শ্রমিককে আবার রাস্তায় এসে কিছুক্ষণ বিক্ষোভ করতে হবে? এই বেদনাময় পরিস্থিতিতে তাকে আমরা কেন ফেলছি এই কারণে কারখানা পর্যায়ে, শিল্পাঞ্চল পর্যায়ে তার সমস্যার কথা বলার মেকানিজম নেই। গাজীপুরে, শুধু গাজীপুর অঞ্চলে গত 7-8 মাসে প্রায় 40-50টি কারখানা বন্ধ হয়ে গেছে। এই শ্রমিকদের পাওনা দিয়ে আমরা বিদায় করে দিচ্ছি। তো এই শ্রমিক পরিবারগুলো কিভাবে চলবে এই নিয়ে কি সরকারের কোনো উদ্বেগ আছে? নতুন বন্দোবস্তের কথা আপনি বলছিলেন শুরুতে, নতুন বন্দোবস্ত যারা করতে চান তাদের কি এই বিষয়ে কোনো শ্রমিকদের সাথে কোনো সংলাপের আয়োজন করেছেন? তাহলে যদি শ্রমিকরা কোনো ব্যবস্থা না পায় কথা বলার, তাকে তো প্রেস ক্লাবে চলে আসতে হবে। আজকে আমরা ঢাকারটা জানি, আজকে কিন্তু সিলেটেও অনেকগুলো চা বাগান থেকে শ্রমিকরা বাগান থেকে মিছিল করে ডিসি অফিস পর্যন্ত চলে এসেছে। তো তার মানে সারা দেশে এখন এই ধরনের ভিন্ন মত, ভিন্ন বেদনা, ভিন্ন সমস্যা, সেগুলোর জায়গা থেকে মানুষ কিন্তু আবার রাস্তায় নামছে। এখন এদেরকে কি আমরা শুধু দমনই করব? আমরা কি এদের কথা শুনবো না? আমরা কি শুধু ঢাকার রমনা এবং মতিঝিলেই সরকার বসে থাকবে? এখন পর্যন্ত সরকারের উপদেষ্টারা কিন্তু গত 7-8 মাসে খুব বেশি জেলা উপজেলা সফর করেননি। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যায়, সেটিও তো খুবই খারাপ কালচার। এটা কেন আমরা এই কালচারে থেকে যাচ্ছি সেটা ভাবতে হবে। সমস্যাগুলো তো
যেখানে সমস্যা সেখানে সমাধান করার কথা, কিন্তু সেই উদ্যোগগুলো কোথায়? সেই উদ্যোগগুলো না থাকলে তো সবাই প্রেস ক্লাবে চলে আসবে, সচিবালয়ে চলে আসবে। আমরা সেই উদ্যোগগুলো তো নিতে হবে। আজকে দেখেন, আপনি প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে তো এই বিষয়গুলো আসা উচিত ছিল। আমরা সবাই এখন প্রত্যাশা করছি নির্বাচনের কথা। নির্বাচন হলো কিন্তু আমি আসছি, প্রধান উপদেষ্টার বক্তব্যে আসছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। এর প্রধান উপদেষ্টার বক্তব্য পাশাপাশি তার চীন সফর নিয়েও একটু আলোচনা করব। তবে বিরতির পর দর্শক সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরতে চাই জনাব আলতাফ পারভেজ, একটু আপনার কাছে শুরুতে আসতে চাই, যেটি নিয়ে বলছিলাম যে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে জানতে চাই। পররাষ্ট্র সচিব বলেছেন প্রথমে চীনকে বেছে নিয়ে একটি বার্তা দিচ্ছে। এই বার্তাটা কি আসলে আপনি কিভাবে দেখেন? ঘনিষ্ঠ বন্ধু পরিবর্তনের না কিভাবে? না, তাহলে তো একটু পেছন থেকে বলতে হয় যে ছোট করে একটু সময় বেশি নেই। আমরা যে গত 15 বছর আমাদের পররাষ্ট্র নীতির একটা সমস্যা ছিল বড়, সেটা হলো আমরা একদিকে হেলে পড়েছিলাম। এই হেলে পড়া থেকে কিন্তু আমাদের দেশে অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট হয়েছিল। হেলে পড়া বলতে আমি বুঝেছি আমরা সব ভারতমুখী হয়েছিলাম, প্রশ্নহীনভাবে, ভারসাম্যহীনভাবে। এখন আমাদের ওই অভিজ্ঞতার একটা শিক্ষা হলো আমরা বিদেশ নীতিতে কোনো দিকে হেলে পড়ে থাকা ঠিক হবে না। আমাদের প্রধান উপদেষ্টা প্রথমে যে কোনো দেশে যেতে পারেন, উনি গিয়েছেন ইতিমধ্যে কয়েকটা দেশে, চীন গিয়েছেন, এবং চীন যাওয়ার একটা বড় সেটি কোনো না কোনো কোথাও কিছু অংশ নেওয়ার ছিল। এবারে বোধহয় কোনো রাষ্ট্রীয় সফর, এখানে অনেক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে, হয়তো অর্থনৈতিক বিষয়ে আলোচনা হবে, এবং সম্ভবত তিস্তা নদীর কারিগরি দিকটা যে একটা প্রকল্প চীন করতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা হবে। তো এটা তো খুবই ভালো উদ্যোগ। আমাদের প্রধান উপদেষ্টার এবং মন্ত্রীদের আশেপাশের দেশগুলোয় ব্যাপকভাবে সফর করা উচিত। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কি করতে চায়, আমাদের রূপকল্পটা কি, সেটা আশেপাশের দেশগুলোর জানা উচিত। এবং চীনের সহায়তা তো, অবকাঠামোগত সহায়তা আমাদের জন্য জরুরি। চীনকে বাংলাদেশ অবশ্যই বন্ধু হিসেবে পেতে চাইবে, কিন্তু এরকম হওয়া উচিত নয় যে আমরা বাংলাদেশ যেন আবার চীনপন্থী দেশ হয়ে না যায়। একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি আমাদের জন্য খুবই প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমরা একটা দুর্বলতার কথা বলবো যে গত 6-7 মাসে আমাদের এখানে প্রায় 10টা বিষয়ে সংস্কার কমিশন হয়েছিল, কিন্তু বিদেশ নীতি যে সংস্কার প্রয়োজন আমাদের, সেই বিষয়ে কিন্তু কমিশন হয়। আপনি যেটি কথা বলছেন যে আবার চীনপন্থী হয়ে যায় কিনা, কিন্তু সেই ক্ষেত্রে পররাষ্ট্র সচিবের এই বার্তাটি প্রথম দ্বিপক্ষীয় সফর হিসাবে চীনকে বেছে নিয়ে একটি বার্তা। আমি এগুলো এই ধরনের বক্তব্যকে বেশি জোর দিতে চাই না। আসলে কি ঘটবে তার উপর নির্ভর করবে। মানে এখানে সতর্কতার বিষয় একটাই, যেন আমরা চীনের দিকে আবার হেলে না পড়ি, আমরা আগে যেভাবে ভারতের দিকে হেলে পড়েছিলাম। জনাব তৌফিকুল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রধান উপদেষ্টার ভাষণে আজকেও নির্বাচন প্রসঙ্গ এসছে, কিন্তু তিনি ডিসেম্বর থেকে জুনের সময়, এটি অবশ্য আগেও বলেছেন তিনি, কিন্তু এর আগে তার বিভিন্ন সময় বিদেশি গণমাধ্যমের বক্তব্যে অনেকটা ডিসেম্বরকে বেশি গুরুত্ব দিয়ে মনে হয় তিনি বলেছিলেন। এবার কি তার এই বক্তব্য এমন কোনো বার্তা দেয় যে নির্বাচন একটু বোধহয় পিছিয়ে যাচ্ছে, এরকম কিছু কি? আসলে প্রধান উপদেষ্টার বক্তব্যে একবার ছিল ডিসেম্বরে, তারপরে কিন্তু উনি বলেছেন যে যদি সংস্কার খুব দ্রুত হয় সেক্ষেত্রে ডিসেম্বরে, আর হ্যাঁ সংস্কারের যদি সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে জুনে। এই কথাটা আসলে আজকের এই কথা কিন্তু নতুন মনে হচ্ছে না, আগেও এই কথাগুলো উনি বলেছিলেন। প্রফেসর ডক্টর ইউনূসের কথায় আগেও সেটা ছিল, আজকে যে কথাগুলো বলেছেন আমি আসলে নতুন কিছু দেখছি না। স্বাভাবিকভাবেই যে সংস্কারের কথাগুলো এসছে, অনেকগুলো সংস্কার, যেটা তার মানে আপনি এখনো ডিসেম্বরে আশাবাদী? হ্যাঁ, ডিসেম্বরে। আবার যেটা বলেছেন যে বিএনপি যেটা চাচ্ছে যে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন, পাশাপাশি আরও এখানে জামাত আছে, এনসিপি সহ আরও দলগুলো আছে, ওনারা যদি আরও বেশি সংস্কারের কথা বলেন, সেজন্যই কিন্তু উনি জুনের অপশনটা সম্ভবত রেখেছেন। কিন্তু আমার মনে হয় নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু ডিসেম্বরে নির্বাচন করার ব্যাপারেই আমি বেশি আশাবাদী আর কি। আমার কাছে মনে হয় সেদিকেই যাচ্ছে। আর সংস্কার যদি বেশি হয় সেক্ষেত্রে কিছু সময় লাগতে পারে, সেই জন্য সেকেন্ড অপশনটা রেখেছেন জুন পর্যন্ত আমার কাছে মনে হয়। জি, তাসলিমা জাবিন, একটু আপনার কাছ থেকেও জানতে চাই, বিভিন্ন সময় বলা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে, যারা এখন রয়েছেন মাঠের শক্তি বলতে শিক্ষার্থীদের, আপনারা যারা দল করছেন তারা নির্বাচন পেছানোর দিকে নানান ধরনের ষড়যন্ত্র করছেন, এইভাবেই বিভিন্ন সময় বলা হয়ে থাকে।
প্রধান উপদেষ্টার বক্তব্যে আজকে যেটি আসলে অনেকে বলছেন যে এটি এক ধরনের আরেকটু পিছিয়ে যেতে পারে, অর্থাৎ জুনের দিকে যেতে পারে, সেরকমের ইঙ্গিতও যদিও তিনি বলছেন যে সেটি মনে হয় না, তিনি হয়তো একটি কথা বলেছেন। আপনারা কি এরকমের কোনো চেষ্টা করছেন যে নির্বাচন যেন আরেকটু পিছনে যায়? একেবারেই না, এটা আমরা বিভিন্ন সময় চেয়ারে বসেই মনে হয় এই শোতে অনেকবার বলেছি, এরকম কোনো ষড়যন্ত্র নাই। তার আগে আমি একটু এই দাদার সার্টিসের ফেসবুক পোস্টে যে দাদার টাকা, শুরুতেই যখন প্রথম ভাগে বলছিলাম এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত একটা পোস্ট সে দিয়েছে এবং ওইটার ভিত্তিতে আসলে একটা জাতীয় রাজনৈতিক পর্যায়ের একটা রাজনীতি দলের কি হবে অর্থনৈতিক নীতিমালা সেটা বিচার করাটা একেবারেই মানে সুবিচার করা হবে না এটার প্রতি। এবং আমাদের যে নির্বাচনমুখী যে আমাদের নিবন্ধন পাবো, এরপর হচ্ছে নির্বাচন কমিশনের যে বিধান আছে ওই অনুযায়ী কিন্তু যতটুকু টাকা খরচ করা যায় এবং সব কিছু একটা অডিটের মাধ্যমে, স্পষ্টতার মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমেই কিন্তু আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ওভাবেই কিন্তু আমাদের পার্টি অগ্রসর হবে। হ্যাঁ, এবং আপনি যেহেতু বারবার আমাকে আপনারা তিনজনই যে মানে অন্যের উদাহরণ দিতে মানা করছেন, তারপরেও বলতে হয় যে দেখেন বিভিন্ন সময়ে গত কয়েক দশকে এই সংসদে কিন্তু সব বড় বড় ব্যবসায়ী, পয়সাওয়ালারা এমপিরা, এই কয়েকটা বড় বড় ব্যবসায়ী এস আলম, বসুন্ধরা, বেক্সিমকো, এরাই কিন্তু পয়সাওয়ালারাই এমপি হয়েছে। কখনো একজন কৃষক এমপি হওয়ার কিভাবে পথ এই বাংলাদেশে কখনো সৃষ্টি হয় নাই। একজন মারা গিয়েছে কিন্তু একজন সবজি বিক্রেতা, একজন লেবার, কিন্তু তারা কিভাবে সংসদে যেতে পারে সেই নিয়ম, সেই পন্থা কিন্তু আমরা কখনোই রাজনৈতিক বন্দোবস্তে দেখি না। আমরা কিন্তু এরকম স্বপ্ন দেখি যে এই ধরনের মানুষ তাদের উঠে যাবে, একটু শেষ করি যে তারা সংসদ পর্যন্ত যাবে, যে যদি ব্যবসায়ীরা যায় তাদের প্রতিষ্ঠানে, তাদের গার্মেন্টসের শ্রমিকরা থেকে বঞ্চিত করবে, তারাই তো নীতিমালা নির্ধারণ করে, তারাই তো তাদেরকে কর্তৃত্ব দেয়, তাহলে কিভাবে তাদের থেকে আপনি সুবিচার আশা করেন? এই শ্রমিকের এই ব্যাপারটা আপনি দেখেন, বাংলাদেশের রাজনৈতিক কালচারটাই হয়ে গেছে যে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে পাল্টাপাল্টি বক্তব্য। এটাই কিন্তু আজকে শ্রমিকদের ইস্যুটা এতটা ইম্পর্টেন্ট, কিন্তু তারপরও বিএনপি এনসিপিকে নিয়ে বলছে 100 গাড়ির শোডাউন। অবশ্যই এই গাড়ির শোডাউনটা যে জবাবদিহিতার মধ্যে আসছে, সমালোচনার মধ্যে আসছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। ভাই যেটা বললেন যে শুধরানোর এবং 25 দিনের মধ্যে আমরা সব কিছুর বড় বড় সম্মুখীন হচ্ছি এবং শুধরানোর একটা সুযোগ পাবো। তারপর আমি বারবার বলছি যে একজনের উপর বিচার করে একটা মূল রাজনৈতিক দলকে কখনো বিচার করা পুরোটার বিচারের ছকে ফেলা উচিত না। দলীয়ভাবে যে ইফতারের কথা তিনি বলছেন, সেখানকার অর্থ নিয়ে কি আপনারা এখন স্বচ্ছভাবে প্রকাশ করেছেন? আমরা কিন্তু বারবার এটা বলেছি যে যখন একটা জন আকাঙ্ক্ষা এবং একটা নজিরবিহীন গণ অভ্যুত্থানে যেসব ছাত্র তরুণরা নেতৃত্ব দিয়েছে তাদের থেকে এই দলটা এসেছে এবং এই দলটাকে ইনভেস্ট করে যে বাংলাদেশে কেউ হেল্প করতে পারে এটা তো কখনো হতে পারে না যে কিছু শুভাকাঙ্ক্ষী যে থাকবেন এফ্লুয়েন্ট এবং আমরা সদস্যরা নিয়মিত চাঁদা দেব, অবশ্যই অন্য দলেও শুভাকাঙ্ক্ষীরাই অনুদান দিয়ে থাকেন। শেষ করতে হচ্ছে আমাদেরকে যেভাবে এটা জবাবদিহিতার মধ্যে করতে হয়, অন্যদিকে কিন্তু এটা করতে হয় না। সবাইকে আসলে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ।